কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। শুনছেন প্রেতকথার 568 নম্বর এপিসোড। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ গ্রাফিক্সে অনিকেত। সবার প্রথমে জানাই মেরি ক্রিসমাস এবং আসছে নতুন বছর 2026 সাল। এই নতুন বছরে অনেক কিছু নতুন হওয়ার পালা, নতুন কিছু একসাথে এক্সপিরিয়েন্স করার সময় চলে আসছে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন আজকের এপিসোড এক গা ছমছম এপিসোড। প্রথম যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাটি বেশ মারমার কাট একটা ঘটনা। এরপরের যে সেকেন্ড ঘটনাটা আপনারা শুনবেন সেই ঘটনাটা বেশ কি বলবো আমি, গা ছমছমে একটা ঘটনা। তৃতীয় যে ঘটনা শুনবেন সেটা একটা মূর্তিকে নিয়ে হওয়া ঘটনা। সো আজকে তিনটে ঘটনাই তিন রকমের ফ্লেভারের। সো শুনুন এবং শুনে জানান কেমন লাগছে আপনাদের। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন আজকে প্রথম ঘটনায় যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরবদা, আমি রোহিত, তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা প্রেতকথা শ্রোতাদের জন্য আমি লিখছি, যা আমার মায়ের কাছ থেকে শোনা। কারণ 2019 থেকে 2021 সময়টা আমার কাছে অন্ধকারের থেকে কম কিছু নয়। এই সময়ের কোনো ঘটনা আমার স্মৃতিতে নেই। লেখক হিসাবে আমি নিতান্তই কম, তাই আমার ঘটনাটিকে তোমার মতো সাজিয়ে উপস্থাপনা করার অনুরোধ রইল। শ্রদ্ধেয় গৌরবদা, 2019 থেকে 2021 আমার জীবনের এই 3টি বছর কোনো ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ নয়, বরং এক অন্ধকার সুড়ঙ্গ, যা শুরু হয়েছিল এক অজ্ঞাত শত্রুর ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামের মাধ্যমে। মা যখন সেই দিনগুলোর কথা বলেন, তার কণ্ঠস্বরে আজও এক তীব্র আতঙ্ক খেলা করে। তিনি বলেন, ওটা কোনো রোগ ছিল না, ওটা ছিল আমার রক্তে মিশে যাওয়া এক প্রাচীন অভিশাপ। অন্ধকার অধ্যায় 2019 থেকে 2021, একটি বাস্তবিক সত্য বয়ান। শুরুটা হয়েছিল 2019-এর মাঝামাঝি। আমি তখন স্বাভাবিক ছিলাম, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম আমার চারপাশের বাতাসটা ভারী হয়ে যাচ্ছে। মা বলেন আমার ঘরের কোণে নাকি একজোড়া অদৃশ্য চোখ সব সময় আমাকে অনুসরণ করত। একদিন রাতে মা আমার ঘরে কফি নিয়ে এসেছিলেন। আমি তখন জানলার দিকে তাকিয়ে একা একা বিড়বিড় করছিলাম। মা জিজ্ঞাসা করলেন, কিরে, কার সাথে কথা বলিস? আমি নাকি ঘাড় না ঘুরিয়েই খুব ঠান্ডা গলায় বলেছিলাম, মা, ও একা থাকতে ভয় পায়। আমি কথা না বললে ও রেগে গিয়ে আমার দম আটকে ধরে। মা শিউরে উঠেছিলেন, কারণ ঘরের আলমারির উপরের সেই অন্ধকার কোণটা থেকে তখন পচা নর্দমার মতো একটা গন্ধ বেরোচ্ছিল। হঠাৎ করে ধরাস করে আলমারির পাল্লাটা কোনো বাতাস ছাড়াই খুলে গেল এবং ভিতর থেকে একজোড়া দীর্ঘ হাড় জিরজিরে কালো হাত যেন বের হতে চাইল। মা সেদিন ভয় ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। আমি বুঝেছিলাম কেউ একজন কোনো আদিম শক্তির মাধ্যমে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। 2020 সালের লকডাউনের সময় পৃথিবী তখন শান্ত। আমাদের ঘরের ভিতরে চলছিল তখন এক অদৃশ্য যুদ্ধ। মা বলেন সেই সত্তাটি তখন আমার শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমার গলার আওয়াজ বদলে গিয়েছিল। আমি মাঝে মাঝে এমন সব আদিম ভাষায় কথা বলতাম যা এই পৃথিবীর নয়। একদিন দুপুরে বাথরুমে ঢুকে আমি আর বের হচ্ছিলাম না। মা দরজায় ধাক্কা দিয়ে দেখলেন ভিতর থেকে কেউ দরজাটা অমানসিক শক্তিতে টেনে ধরে আছে। মা যখন অনেক কষ্টে দরজা খুললেন, ঝপাত করে শাওয়ার দিয়ে কালচে কাদাটে জল বেরোতে শুরু করলো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই অট্টহাসি হাসছিলাম, কিন্তু আয়নায় আমার কোনো প্রতিফলন ছিল না। সেখানে দাঁড়িয়েছিল এক কুচকুচে কালো দীর্ঘকায় কঙ্কালসার মূর্তি, যার লম্বা নখগুলো আমার গলার উপর রাখা ছিল। মা কাঁপা গলায় জিজ্ঞাসা করেছিলেন, কে তুই?
কেন আমার ছেলের উপর ভর করেছিস? আমার মুখ দিয়ে এক কর্কশ গর্জন বেরিয়ে এলো। এই শরীরটা এখন আমার। যে আমাকে পাঠিয়েছে সে আমার তৃষ্ণা মিটিয়েছে। এই বলে আমি নাকি অজ্ঞান হয়ে পড়ে যাই। 2019-এর শেষ দিকের কথা। এক রাতে মা হঠাৎ শুনতে পান আমার ঘর থেকে ভারী কোনো বস্তু টেনে নিয়ে যাওয়ার ঘস ঘস শব্দ হচ্ছে। মা ভয় পেয়ে দরজায় কড়া নাড়লেন। কিরে, ঘুমোসনি? ভিতর থেকে মা কোনো উত্তর পান না। মা যখন দরজাটা ধাক্কা দিয়ে খুললেন, দেখলেন আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর আমার পায়ের তলা দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে আসছে। মা আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু কাছে গিয়ে দেখলেন মেঝেতে কোনো রক্ত নেই, অথচ আমার পুরো ঘর থেকে কাঁচা মাংসের একটা উৎকট গন্ধ বেরোচ্ছে। আমি নাকি তখন মায়ের দিকে তাকিয়ে খুব অদ্ভুতভাবে হাসছিলাম। আমার দাঁতগুলো তখন স্বাভাবিকের চেয়ে লম্বা আর হলুদ দেখাচ্ছিল। আমি মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলেছিলাম, ওর দিকে তাকিও না মা, ও তোমার দিকে তাকাচ্ছে। অথচ ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। মা বলেন 2020 শুরুর দিকে প্রায় রাত 2 বা 3টের দিকে রান্নাঘর থেকে শব্দ আসতো। মনে হতো কেউ যেন হাড় চিবিয়ে খাচ্ছে। একদিন মা সাহস করে রান্নাঘরে গিয়ে লাইট জ্বালাতেই দেখলেন ফ্রিজের দরজাটা হা হয়ে খোলা, আর আমি মেঝের উপর বসে আছি। আমার সামনে কোনো খাবার ছিল না, কিন্তু আমার মুখটা এমনভাবে নড়ছিল যেন আমি খুব শক্ত কিছু চিবোচ্ছি। মা যখন আমার নাম ধরে ডাকলেন, আমি এক ঝটকায় ঘাড় ফেরালাম। মা দেখেছিলেন আমার চোখের মণি দুটো সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। শুধু দুটো চোখ, সাদা চোখ, জলজল করছে। আমি এক অমানসিক গলায় গুঙাতে শুরু করলাম, যা শুনে মনে হচ্ছিল আমার শরীরের ভিতর আমার হাড়গুলো মটমট করে ভাঙছে। মা ভয়ে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েছিলেন। একদিন বিকেলে আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। মা পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে মা থমকে দাঁড়িয়ে পড়লেন। মা আয়নায় যা দেখেছিলেন তা বর্ণনা করতে গিয়ে আজও তার হাত কাঁপে। মা দেখেন আয়নার সামনে আমার প্রতিফলনটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মানে আয়নার মধ্যে। অথচ আমি তখন মাথা নিচু করে চুল আঁচড়াচ্ছি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমার প্রতিফলনের পিছনের অংশটা। আয়নায় দেখা যাচ্ছিল এক জোড়া লম্বা কালো ধোঁয়ার মতো হাত আমার কাঁধ দুটো জাপটে ধরে আছে। সেই হাতের নখগুলো ছিল দীর্ঘ আর বাঁকানো। আমি যখনই আয়নার দিকে তাকালাম, আমার প্রতিফলনটা হঠাৎ করে এক ঐশাচিক হাসি দিল। আমার ঘরের জানলার সবকটা কাঁচ একসাথে ঝনঝন করে ভেঙে পড়ল। কোনো ঝড় ছিল না, কেউ পাথর ছড়েনি, শুধু এক অশুভ প্রচন্ড শক্তির চাপে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। মা বলেন প্রথম তান্ত্রিক আসার ঠিক 2 দিন আগে সকালে উঠে দেখা গেল আমার ঘরের দেয়ালে নখ দিয়ে আঁচড়ানোর মতো করে কিছু একটা লেখা হয়েছে। কোনো ভাষা নয়, যেন কোনো আদিম চিহ্ন। তান্ত্রিক মশাই পরে জানিয়েছিলেন ওটা ছিল একটা শয়তানি চুক্তি, যা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আমার আত্মাকে কবজা করার জন্য লেখা হয়েছিল। মা সেদিন বালিশের নিচে এক গোছা কালো চুল পেয়েছিলেন, যা আমার নয়। চুলের গোছাটা থেকে একটা বিশ্রী পোড়া গন্ধ বেরোচ্ছিল। মা যখন সেটা আগুনে পোড়াতে গেলেন, তখন নাকি সেই চুলগুলো আগুনের ভিতর সাপের মতো কিলবিল করে নড়ে উঠছিল, আর ঘর জুড়ে এক বিভৎস আত্মচিৎকার শোনা গিয়েছিল। 2021-এর মাঝামাঝি সময় বাড়িতে তখন প্রথমবার তান্ত্রিক আনা হলো। তিনি আমার ঘরে পা রাখা মাত্রই রক্ত বমি করে জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি যাওয়ার আগে শুধু বলেছিলেন, ওকে তারাপীঠে নিয়ে যান, এ মানুষের কাজ নয়। অক্টোবর মাসের এক অমাবস্যার রাতে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি যখন নির্জন রাস্তা দিয়ে এগোচ্ছিল, হঠাৎ করেই আমার ভিতরের
সেই শক্তিটা জেগে উঠল। আমি অমানসিক গলায় চিৎকার করে উঠলাম, আমি ওখানে যাব না। তোরা আমাকে পুড়িয়ে মারতে চাস? তোদের সবাইকে শেষ করে দেব। মা আমাকে আটকানোর আগেই ঠিক চলন্ত গাড়ি থেকে ধরাস করে আমি দরজা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়লাম। মা বলেন গাড়ি তখন প্রায় 80 কিলোমিটার গতিতে চলছিল। আমি রাস্তায় ছিটকে পড়ার সাথে সাথেই আমার বাঁ হাতের হাড় চামড়া ভেদ করে বেরিয়ে এসেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার এক ফোঁটাও যন্ত্রণা হচ্ছিল না, বরং সেই ভাঙা হাতটা দিয়ে আমি অদ্ভুতভাবে হেলে দুলে উঠে দাঁড়ালাম এবং শ্মশানের অন্ধকারের দিকে দৌড়তে শুরু করলাম। বাবা ড্রাইভার মিলে আমাকে তখন ঝাপটে ধরলেন। আমি তাদের 4 জনকে এক ঝটকায় খড়ের মতো সরিয়ে দিলাম। রাত তখন প্রায় 2টো। বর্ধমান ছাড়িয়ে রাস্তাটা একদম নির্জন হয়ে এসেছে। গাড়ির ভিতরে এসি চলছিল, কিন্তু মা বললেন আমার শরীরের চারপাশ থেকে একটা অদ্ভুত বরফ শীতল হাওয়া বেরোচ্ছিল। হঠাৎ আমি দাঁত দিয়ে নিজের হাত কামড়াতে শুরু করলাম। মা আতঙ্কিত হয়ে আমার হাত ধরতে গেলে আমি এমন এক অমানসিক জোরে তাকে ধাক্কা দিলাম যে তার মাথা গিয়ে জানলার কাঁচে লাগলো। পরক্ষণেই আমি এক বিভৎস চিৎকার করে উঠলাম, আমি যাব না, তোর দ্বারা মা আমাকে ছুঁতে পারবে না, আমি একে ছিঁড়ে খাবো। গাড়ি তখন 80 কিলোমিটার বেগে চলছে। ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই আমি এক হ্যাঁচকায় দরজাটা খুলে ফেললাম। বাবা চিৎকার করে উঠলেন, ধর ধর ওকে। কিন্তু তার আগেই আমি অন্ধকার রাস্তার পিচের উপর ঝাঁপিয়ে পড়লাম। মা বলেন অন্ধকারে শুধু দেখা গেল আমার শরীরটা কয়েকবার রাস্তায় আছড়ে পড়ল। ড্রাইভার কষে ব্রেক ধরল। মা আর বাবা দৌড়ে নামলেন। তারা ভেবেছিলেন আমি হয়তো আর বেঁচে নেই, কিন্তু না, টর্চের আলোয় দেখা গেল আমি পিচ রাস্তার উপর উপুর হয়ে বসে আছি। আমার বাঁ হাতটা শরীরের সাপেক্ষে এক অদ্ভুত কোণে বেঁকে আছে। হাতটা কনুইয়ের কাছে চামড়া ফুটো করে বাইরে বেরিয়ে এসেছে, আর সেখান থেকে কালচে ঘন রক্ত ঝরছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি কাঁদছিলাম না, আমি নিথর হয়ে পড়েছিলাম। বাবা যখন আমার কাছে গেলেন, আমি হঠাৎ এক ঝটকায় উঠে দাঁড়ালাম। মা বলেন হাড় ভাঙার মটমট শব্দটা নির্জন রাস্তায় পরিষ্কার শোনা যাচ্ছিল। আমি সেই ভাঙা হাতটা নিয়ে এমনভাবে হেলে দুলে দাঁড়িয়েছিলাম যেন ওটা আমার শরীরের অংশই নয়। আমার চোখ দুটো তখন সম্পূর্ণ সাদা হয়ে গেছে। বাবা আমার কাঁধ ধরতে যেতেই আমি এক অমানসিক শক্তিতে তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলাম। একজন 80 কেজি ওজনের মানুষকে আমি এক হাতে খড়ের মতো উড়িয়ে দিলাম। ড্রাইভার যখন এগিয়ে এলো, আমি তাঁর দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বললাম, রক্ত চাটবি? ওর রক্ত খুব মিষ্টি। আমি অন্ধকারে শ্মশানের দিকে দৌড়তে শুরু করলাম। আমার সেই ভাঙা হাতটা আমার শরীরের পাশে দুলছিল, আর হাড়ের ঘর্ষণের শব্দে মায়ের বুক কেঁপে উঠছিল। শেষ পর্যন্ত ড্রাইভার আর বাবা মিলে আমাকে যখন জাপটে ধরলেন, তখন আমি তাদের কামড়াতে শুরু করলাম। আমার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। অনেক কষ্টে আমাকে আবার গাড়িতে তুলে দড়ি দিয়ে সিটের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা হলো। পুরো রাস্তা আমি ক্রমাগত নিজের মাথা দিয়ে গাড়ির জানলায় আঘাত করতে করতে বলতে থাকলাম, নভেম্বর আসছে, ও আসবে, আমাকে নিতে আসবে। ভোর হওয়ার ঠিক আগেই আমরা তারাপীঠের সেই নির্দিষ্ট তান্ত্রিকের ডেরায় পৌঁছলাম। জায়গাটা শ্মশানের একেবারে গা ঘেঁষে, চারিদিকে ধুনোর গন্ধ আর মানুষের হাড় পড়ে আছে। আমাকে যখন গাড়ি থেকে নামানো হলো, আমার সারা শরীর কাদায় আর রক্তে মাখামাখি। আমার সেই ভাঙা হাতটা তখন ফুলে নীল হয়ে গেছে। তান্ত্রিক মশাই আগুনের কুণ্ডলীর পাশে বসেছিলেন। আমাকে তার সামনে নামানো মাত্রই আমি অদ্ভুত আচরণ করতে শুরু করলাম। আমি বসতে চাইছিলাম না। হঠাৎ করেই আমার শরীরটা মটমট শব্দ করে উল্টো দিকে বেঁকে গেল। আমি পিঠের উপর ভর দিয়ে কুকুরের মতো 4 হাত পায়ে উল্টো হয়ে হাঁটতে লাগলাম। আমার সে ভাঙা হাতটা মেঝের উপর ঘষতে ঘষতে আমি তান্ত্রিকের দিকে এগিয়ে গেলাম। তান্ত্রিক গর্জে উঠলেন, বললেন, বসো। আমি তার মুখের উপর থুতু ছিটিয়ে এক কর্কশ গলায় গালিগালাজ শুরু করলাম, তোর মন্ত্র আমি চিবিয়ে খাবো। যে আমাকে পাঠিয়েছে তার ক্ষমতার কাছে তুই কিচ্ছু না। ও আমাকে টাকা দিয়েছে, আমি এর প্রাণ নিয়ে তবেই ফিরব। মা বলেন আমি তখন তান্ত্রিকের সামনে গিয়ে এমন এক ভঙ্গিতে বসলাম যা মানুষের শরীরের পক্ষে অসম্ভব। তান্ত্রিক যখন এক চিমটি বিভূতি আমার কপালে ছোঁয়ালেন, চট করে আমি তার গালে এক থাপ্পড় কষিয়ে দিলাম। আমার মুখ দিয়ে তার গাল থেকে রক্ত চুইয়ে পড়ল। কিন্তু তান্ত্রিক অবিচল। তিনি বুঝতে পেরেছিলেন ব্ল্যাক ম্যাজিকের সেই আদিম ভূতটা এখন তার সর্বশক্তি দিয়ে লড়াই করছে। তিনি এক ঘটি পবিত্র জল হাতে নিয়ে মন্ত্র পড়া শুরু করতেই আমি জানোয়ারের মতো আর্তচিৎকার করে উঠলাম।
সারা ঘরে তখন এক পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়েছে। তান্ত্রিক চিৎকার করে বললেন, বল কার আদেশে এসেছিস, নইলে তোকে পুড়িয়ে ছাই করে দেব। আমি তখন নিজের ভাঙা হাতটা দিয়ে তান্ত্রিকের টুটি চেপে ধরার চেষ্টা করলাম এবং শেষবারের মতন অমানসিক গলায় বললাম, নভেম্বর শেষ হওয়ার আগে আমি ওকে নরকে নিয়ে যাব। ঠিক তখনই তান্ত্রিকের হাতের জল আমার উপর পড়ল। মনে হলো আমার শরীরে কেউ ফুটন্ত তেল ঢেলে দিয়েছে। এক অসহ্য যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম। মা বললেন, সেই মুহূর্তে এক কালো ধোঁয়া জানলা দিয়ে শ্মশানের দিকে উড়ে গেল। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এত মারমার কাটকাট ঘটনা ক্রিসমাস এবং নতুন বছরের শুরুতে এরকম ঘটনা যদি শোনা যায় তাহলে ভালোই লাগে। এর পরের যে দুটি ঘটনা আপনারা শুনবেন সেই দুটি ঘটনা একটু অন্য রকমের ঘটনা এবং আমরা বেশ কিছু ধরনের ঘটনা করি। কিছু ঘটনায় থাকে যে অনেক অ্যাকশনস থাকে, এমন অনেক ঘটনা থাকে যেখানে অ্যাকশনস কম থাকে, গা ছমছমে ব্যাপার বেশি থাকে। এর পরবর্তী ঘটনাগুলো অনেকটা মিক্সড আমি বলতে চাই, মানে বলতে পারবো। আপনারা শুনুন, আপনারা শুনে দেখুন কেমন লাগছে। এবং এই মুহূর্তে আপনারা শুনছেন প্রেত কথা 568 নম্বর এপিসোড শুনছেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমাদের সত্যি খুব ভালো লাগে এবং আপনাদের সাপোর্ট এর কারণেই আমরা আজকে এত দূর আসতে পেরেছি। চলুন আজকের পরবর্তী ঘটনায় চলে যাই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আজ আমি যে ঘটনাটি লিখতে চলেছি হয়তো কোনো বিজ্ঞান ভিত্তিক বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু তার প্রত্যক্ষদর্শী আমি নিজে। ব্যক্তিগত কারণে বা বলা যেতে পারে ঘটনাটা যেহেতু একটি পেশেন্টকে কেন্দ্র করে, তাই নার্সিংহোমের নাম এবং পেশেন্টের পরিচয় গোপন রাখলাম। আমি পেশায় একজন নার্স, শুধু জিএনএম পাস আউট স্টুডেন্ট, তাই বাইরে কোথাও না খুঁজে প্র্যাকটিসের জন্য আমার নিজের এলাকার এক বেসরকারি নার্সিং হোমে জয়েন করি জুনিয়র স্টাফ নার্স হিসেবে। নিয়মানুসারে ডে ডিউটির পাশাপাশি নাইট ডিউটিও করতে হয়। সেদিন ছিল আমার নাইট শিফট। আমার সঙ্গে আরও 3 জনের ডিউটি ছিল। দিনটা রবিবার। প্রত্যেক দিনের মতো সেদিনও বেশ কিছু পেশেন্টের অপারেশন হওয়ার কথা ছিল। এই যেমন কারোর অ্যাপেন্ডিসাইটিস, কারোর গল ব্লাডার স্টোন ইত্যাদি। সেদিন 2টো সার্জনের ওটি থাকায় বেশ রাত হয়ে যায়। সমস্ত অপারেশন কমপ্লিট হতে হতে প্রায় রাত 11টা বাজে। শেষ পেশেন্ট আসার পর তার ভাইটালস অর্থাৎ বিপি, পালস, অক্সিজেন লেভেল চেক করে কোন পেশেন্ট কি মেডিসিন পাবে, কার কি ওষুধ আনতে হবে, এই সব জিনিস পেশেন্টের নামে থাকা নির্দিষ্ট ফাইলে সমস্তটা নোট করি। কাজ হয়ে যাওয়ার পর ওই রাত 12টা নাগাদ আমাদের সিনিয়র সিস্টার আমাকে এবং অন্য এক সিস্টারকে বলে শুতে যেতে। আমরা নাকচ করি এবং বলি যে না না, এখনো ঘুম আসেনি, একটু পরে যাব। এই বলে আমরা নানান রকম আলোচনা এবং গল্পে মেতে উঠি। রাত প্রায় 1টা। হঠাৎ একজন পেশেন্ট উঠে বসে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। অপারেশন যেহেতু স্পাইনাল অ্যানাস্থেশিয়া দ্বারা হয়েছিল, সেই অর্থে কোমরের নিচ থেকে পা পর্যন্ত অসাড় হয়ে থাকার কথা, কিন্তু উনি উঠে বসে আছেন দেখে আমরা বেশ অবাক হই। আমরা এবং সেখানে থাকা আয়ামাসিরা যে করে হোক ওই মহিলাকে শোয়ানোর চেষ্টা করি, কারণ পেটে চাপ পড়লে অসুবিধা হতে পারে। কিন্তু তার হাত পা একেবারে শক্ত কাঠের মতো হয়ে গেছে, চোখগুলো ঠেলে বেরিয়ে আসছে। হাতের চ্যানেল সহ স্যালাইনের বোতল ছুঁড়ে দিয়ে পাগলের মতো মাথার চুল ছিঁড়তে থাকে, পাশে থাকা দেওয়ালে মাথা ঠুকতে থাকে। এদিকে আমাদের ইনচার্জ দিদি অবস্থা বেগতিক দেখে আমাকে রিসেপশনের দাদাকে খবর দিতে বলে, যাতে পেশেন্ট পার্টিকে একবার জানানো হয় ওয়ার্ডে আসার জন্য। দাদা পেশেন্টের নাম ধরে অ্যানাউন্স করতে পেশেন্ট পার্টি উপরে উঠে আসে। নিয়মানুসারে যেদিন পেশেন্টের ওটি হয়, 1জন বা 2জন বাড়ির লোককে থাকতে বলা হয় ইমার্জেন্সির জন্য। যে 2জন এসেছিলেন তাদের মধ্যে একজন ওই পেশেন্টের স্বামী এবং একজন তার মা। যেহেতু জেনারেল ফিমেল ওয়ার্ড, প্রাইভেসি বজায় রাখতে পেশেন্টের মাকে আসতে বলা হয়। আমরা লক্ষ্য করি উনি হাতে একটা ছোট বয়াম নিয়ে এসেছেন, যেটা লাল শালুতে মোড়া, আর হাতে একটা তাবিজ। কি হয়েছে ওনার মা বুঝতে পেরে ওই বয়াম খুলে বিড়বিড় করে মন্ত্র বলতে বলতে মন্ত্রপুত জল ছেটাতে থাকেন পেশেন্টের গায়ে, আর ওনার হাতে থাকা তাবিজটা ইনচার্জ দিদির কাছ থেকে পারমিশন নিয়ে পরিয়ে দেন, যেটা ওটির আগে খুলে রাখা হয়েছিল। পেশেন্ট শান্ত হয়ে ঠিক আগের অবস্থায় ফিরে আসে
এবং শুয়ে পড়ে। এই অবস্থা দেখে সেখানে থাকা বাকি পেশেন্টরা এবং আমরাও রীতিমতো অবাক হয়ে ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকি, যেন কোনো এক অজানা শক্তি আমাদের আটকে রেখেছিল। অবস্থা স্বাভাবিক হওয়ার পর আবার পেশেন্টের হাতে নতুন করে চ্যানেল করে স্যালাইন করে দেওয়া হয়। এরপর পেশেন্টের মায়ের কাছ থেকে এই অবস্থার কারণ জানতে চাইলে তিনি আমাদের আড়ালে ডেকে বলেন, আসলে আমার মেয়ের শরীরে জিন আছে। প্রায় 7 থেকে 8 বছর ধরে জিনগুলো রয়েছে। প্রথম আমরাও বুঝতে পারিনি, কিন্তু যখন আচরণে পরিবর্তন আসে, খাওয়ার ধরন বদলে যায়, মাঝে মাঝে হেসে ওঠে, আস্তে আস্তে সৌন্দর্য যেন লোপ পেতে শুরু করে, তখন আমরা একটা আভাস পাই। ওর আব্বু এবং জামাই মিলে আমার মেয়েকে নিয়ে এক চেনা জানা ফকির বাবার কাছে যাই। সেসব শুনে দেখে বলল, ওর শরীরে যে জিনটা বাসা বেঁধেছে সে বড় ভয়ানক। ছেলেটার নাম শেখ মুজাহিদ আপনার মেয়েকে ভালোবাসত, আর তাকে স্ত্রী হিসাবে না পাওয়ার অতৃপ্ত বাসনায় সে আত্মহত্যা করে। তা জানতে পেরে তার মৃত্যুর প্রতিশোধ নিতে আপনার মেয়ের বিয়ের পর তার মা ওই ছেলের জিন চালনা করে ওর শরীরে এবং নিজের অজান্তেই তার সাথে প্রতি রাতে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তাই পুরোপুরি মুক্ত করা আমার পক্ষে অসম্ভব। তবে আমি একটা তাবিজ দিচ্ছি, এটা হাতে পরিয়ে রাখবেন, আর সাথে জল পড়া, অসময়ে কাজে লাগবে। যদি দেখেন মেয়ে অস্বাভাবিক আচরণ করছে, তাহলে এই মন্ত্রপুত জলটা গায়ে ছিটিয়ে দেবেন আমার শেখানো মন্ত্র পড়ে। ফকির বাবার কথা শুনে আমরা সবাই খুব অবাক হয়ে যাই, কারণ এই সব বিষয়ে আমরা তো অবগত ছিলাম না। পরে সেই ছেলের নাম ধরে খুঁজলে জানতে পারি আমাদের গ্রামের শেষ প্রান্তে ওদের বাড়ি ছিল, কিন্তু ছেলের মৃত্যুর পর তার মাকে আর খুঁজে পাওয়া যায়নি। সব শুনে আমরা এবং তার শ্বশুরবাড়ির লোক সমস্তটা মেনে নিলেও আক্ষেপ একটাই, আমার মেয়ে কোনোদিনও সন্তানের মা হতে পারবে না বা বলা ভালো ওই চিন্তা হতে দেবে না। এমনকি এই কারণে আমার জামাই অর্থাৎ ওর স্বামীও ওর কাছে যেতে পারেনি এত বছর। এই তাবিজের কথা আগেই আপনাদের জানাতে চেয়েছিলাম, কিন্তু অপারেশনের জন্য আর লোক জানাজানির ভয়ে জানাতে পারিনি। এই ছিল দাদা সে রাতের ঘটনা। সেদিন প্রায় পুরো রাত এভাবেই কেটেছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে লেখাটা বেশি হয়ে গেল। জিন সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই, তাও ওই দিনের প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনাটা লিখলাম। ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দিও, আর যদি ভালো লাগে বা সিলেক্ট হয় তাহলেও জানিও। তোমার ওই সুমধুর কণ্ঠে এই ঘটনাটি পড়ে শুনিও, এমন আরও কিছু ঘটনা জানা আছে বললে লিখে পাঠাবো। আজ এখানে ইতি করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে আমার পক্ষ থেকে আগাম নিউ ইয়ারের শুভেচ্ছা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। সত্যি না, হঠাৎ করে যদি আপনি এরকম একটা ঘটনা শোনেন কারোর কাছে, আপনার কিরকম লাগবে? অবাক লাগবে, তাই না? কারণ এই ধরনের ঘটনা আপনার চারপাশে হয়তো ঘটছে না, কিন্তু এমন বহু জায়গা আছে যেখানে এমন কোনো ঘটনা ঘটছে যা শোনার পর আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। চলে যাচ্ছে আজকের আমাদের পরবর্তী ঘটনায়। আমাদেরকে প্লিজ এই নতুন বছরে নতুন নতুন ঘটনা পাঠান। নতুন বছরে আমরা কিন্তু কিছু নতুন করতে চাই, তার জন্য আপনাদের কাছ থেকেও আমি কিছু সাজেশন চাই। অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এছাড়া আমি কিছু বোলও ক্রিয়েট করব। আমাদেরকে ঘটনা পাঠান pretkothar@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। চলুন এখন শুনি একটি মূর্তিকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা। প্রিয় গৌরবদা, কেমন আছো? আশা করি তুমি সহ পরিবারের সবাই খুব ভালো আছো। আমি এর আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম, যেটা তুমি তোমার মন্ত্রমুগ্ধ গলায় সবার সামনে তুলে ধরেছ। এর জন্য আমি ভীষণ খুশি হয়েছি। এটা আমার লেখা দ্বিতীয় ঘটনা। আমি রাজবীর পাকড়ায় তোমার এক ছোট্ট ভক্ত। আমি ডোমজুর গ্রামে বসবাস করি। হাই রাজদীপ, তোমার ঘটনা আবার পেয়ে খুব ভালো লাগলো। এবং এই ঘটনাটা, যেটা মূর্তি নিয়ে এক ঘটনা কাকার সঙ্গে ঘটে যাওয়া, এই ঘটনাটা আপনারা শোনার পর আপনারাও কিন্তু রাজবীরের ফ্যান হয়ে যাবেন। আমার প্রথম ঘটনা সিলেক্ট হওয়ার পর আমার বাবা বিকাশ পাকড়ে খুব খুশি হয়েছেন এবং আমাকে আরও সাহস দিয়েছেন। আজকের ঘটনাটা আমি আমার বাবার থেকেই সংগ্রহ করেছি। বাবা এখন অন্য শহরে কাজের সূত্রে থাকে। বাবাকে প্রণাম জানিয়ে লেখা আরম্ভ করি।
ঘটনায় প্রবেশ করা যাক। এই ঘটনাটি আমার বাবার এক কাকার সঙ্গে ঘটে যাওয়া। তখন আমার বাবার প্রায় 8-9 বছর বয়স, আর কাকা সবে কাজে যোগ দিয়েছেন। সময়টা ছিল বর্ষাকাল। এই সময় আকাশ সর্বত্রই মেঘে ঢাকা থাকে। বাড়ি থেকে কাকার কাজের জায়গায় হেঁটে যেতে প্রায় 20 মিনিটের রাস্তা। কাকা কাজে গিয়ে মাসে ভালোই উপার্জন করত। আমার বাবাকে কাকা খুব ভালোবাসত। একদিন আমাদের পরিবারের সবাই তারাপীঠে বেড়াতে গেলাম, সঙ্গে কাকাও ছিল। সকালে গিয়ে প্রায় রাতে বাড়ি ফিরে আসছিলাম, কিন্তু সেখানেই বিকেলের পর থেকে কাকার হাব ভাব অনেকটা পরিবর্তন হয়ে যায়। কেউ না বুঝলেও আমার বাবা ঠিক বুঝেছিল। বাড়ি ফিরে সবাই একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সকাল থেকে অনেক খাটাখাটনি হওয়ার ফলে সবাই খুব ক্লান্ত ছিল, তাই শুয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন আমার বাবা কাকার সঙ্গেই শুয়েছিল। বাবা দেখল কাকা আনমনে কি যেন কথা বলছে এবং নিজেই নিজের সাথে কথা বলছে। কাকার চোখ লাল হয়ে আছে, কাকার চোখে একেবারেই ঘুম নেই। এই ঘটনা দেখার পর বাবা বিশেষ কিছু ভাবে না, বাবা ঘুমিয়ে পড়ে সেদিন। পরদিন সকাল থেকে সব ঠিকই ছিল, কিন্তু বিকেলের পর থেকে আবার সেই একই অবস্থা। কাকার হাবভাব বদলে গেল, কাকার কথা বলার ধরন বদলে গেল, আচার আচরণ পাল্টে গেল। যেন কাকার কাকা নেই, কাকা যেন কারো বশবর্তী হয়ে আছে। আমার বাবা কাকাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে, কাকা তোমার কি হয়েছে? কাকা বলল, একটা মূর্তির সন্ধান পেয়েছি, সেটা আমি কিনতে যাব, যাবি নাকি? আমার বাবার মনে কিছু খারাপ ইঙ্গিত হচ্ছিল, তাই বাবা বলল যে, না না আমি যাব না, তুমি অন্য কাউকে নিয়ে যাও। তো সেই মতো কাকা পরের দিন তার এক বন্ধুকে নিয়ে সেই মূর্তিটা কিনতে গেল। বিকেলে কাকার হাতে একটা পুরনো দিনের মানচিত্রের মতো কাগজ ছিল, তাতে একটা ঠিকানা লেখা ছিল। বিকেলে কাকা তার বন্ধুকে নিয়ে বেরোলো মূর্তির উদ্দেশ্যে। কাকার বন্ধুর নাম ছিল সমীর। সমীরের কথা মতো কাকা আনমনে একাই চলে যাচ্ছিল। কাকার হাবভাব ছিল রাস্তায় এক অজানা মানুষের মতো। কাকার পিছন পিছন যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। পায়ের তলার মাটি ভিজে, গাছের পাতায় জলের ফোঁটা। তার প্রায় আধ ঘন্টা হেঁটে একটা জায়গায় পৌঁছল। কিন্তু কাকার ওই বন্ধু ওই রাস্তায় আগে কখনো আসেননি। মাটির মেঠো পথ, ভীষণ নির্জন জায়গা। সে রাস্তাটা এক জায়গায় গিয়ে থেমে গেল। ঠিকানায় এই জায়গাটার কথাই লেখা ছিল, কিন্তু সেখানে কি আছে সেগুলো লেখা ছিল না। শুধু একটা চায়ের দোকান ছিল, আর কিছু ছিল না। ঠিকানায় একটা নম্বর দেওয়া ছিল। কাকা সেই নম্বরে ফোন করলো। ফোনের ওপার থেকে যে রাস্তার কথা বলা হলো সেটা একটা ঝোপের মধ্যে দিয়ে মাঠের মাঝখানে যায়। গিয়ে তারা একটা বাড়ি পেল, একতলা মাটির বাড়ি। বাড়িটা পুরোপুরি নির্জন, একটা লোকও নেই, কোনো মানুষের চিহ্ন নেই। কাকার বন্ধু বলল, মূর্তির নেশায় পড়ে প্রাণ হারাবি নাকি? কিন্তু তারা বাড়ির ভিতর ঢুকে পড়ল। ঢুকে অবাক হয়ে গেল, কারণ যেখানে মূর্তিটা ছিল সেখানে কোনো মানুষ ছিল না। শুধু ছিল এক বৃদ্ধ, যিনি নিজেই মূর্তির মতো কাঠ হয়ে বসেছিলেন। মূর্তিটা ছিল এক প্রাচীন তিব্বতী মূর্তি, প্রায় 3-4 ফুট উঁচু পাথরের মূর্তি। খোদাই করা 4টে হাত। মূর্তির মাথা ঠিক বৌদ্ধ মূর্তির মতো, একটা চোখ বড়, একটা চোখ ছোট, এবং মূর্তিটি এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মূর্তিটার এক ভয়ঙ্কর রূপ। কেউ যাচাই করতে পারল না যে ওটা কিসের মূর্তি। তবুও কাকার মনে মূর্তিটার প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মেছিল। মূর্তি নিয়ে আসার পর কাকা দীর্ঘদিন কাজে যাওয়া বন্ধ করে দিল। কাকা কারোর সঙ্গে কথা বলতো না, খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছিল। সারাদিন শুধু মূর্তিটা নিয়ে পড়ে থাকতো। মূর্তিটা কাকা ঘরের উত্তর পূর্ব দিকে স্থাপন করেছিল। দিনকে দিন কাকার শরীর ভেঙে যাচ্ছিল। আগে যে কাকা শক্তপোক্ত ছিল, এখন সে রোগা কাঠির মতো হয়ে গেছে। কাকার মা বলেছিল কাকা নাকি রাত্রিবেলা মূর্তিটার সঙ্গে আনমনে কথা বলে। কাকার বন্ধু মূর্তিটার ইতিহাস খোঁজার অনেক চেষ্টা করেছিল, এমনকি যেখান থেকে মূর্তিটা আনা হয়েছিল সেই রাস্তারও কোনো খোঁজ পায়নি। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলল, এমন কোনো রাস্তা আগে কখনো ছিল না। সব শুনে কাকার বন্ধু ভীষণ অবাক এবং ভয় পেয়ে গেল। তাই সে কাকার মাকে
বাড়িতে একটা পুজো দিতে বলল। পুজোর পরদিন সকালে কাকা তার বন্ধুর বাড়ি ছুটে গেল। গিয়ে বলল, সমীর, আমি ভীষণ অসুবিধায় পড়ে গেছি, আমাকে একটু সাহায্য কর ভাই। সমীর বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনেছি। কাকা বলল, তোর কাছে বললে বিশ্বাস করবি না, যবে থেকে মূর্তিটা এনেছি তবে থেকেই আমি এক অন্য ঘরে চলে গিয়েছিলাম। কাল বাড়িতে পুজো হলো, তারপর থেকে সব বুঝতে পারছি। সমীর বলল, দেখি কি করা যায়, তোর বাড়িতে রাত জেগে দেখি কি হয়, তারপর ব্যবস্থা নেওয়া যাবে। সে মতে সমীর সেদিন সন্ধ্যাবেলায় তাদের বাড়িতে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে তারা শোবার ঘরে চলে গেল। সমীর অনেকক্ষণ ধরে মূর্তিটার দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল মূর্তিটা যেন কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। তারা ঠিক করেছিল পালা করে জাগবে। প্রথমে জাগবে সমীর, তারপর কাকা। কাকা শুয়ে পড়ল, সমীর খাটে চুপচাপ বসেছিল। তার কাছে ছিল একটা খাতা, তাতে দরকারি কিছু লিখছিল। রাত প্রায় ওই 12:15 হঠাৎ করে সে অনুভব করল ঘরটা আস্তে আস্তে বরফ শীতল হয়ে আসছে। সে খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকালো। পূর্ণিমার চাঁদ আকাশে, চারিদিক আলোকিত। হঠাৎ করে বারান্দা থেকে কারো মিলি স্বরে গুনগুন করে কান্নার শব্দ ভেসে এলো। ভয়ে ভয়ে সে বারান্দার কাছে গেল। গিয়ে দেখল এক ঘন কালো ছায়ামূর্তি। সে ছায়ামূর্তি তাকে দেখেই ঝটপট করে আকাশে ভেসে গেল। ভয়ে সে ছুটে গেল কাকার কাছে। কাকাকে সব ঘটনা খুলে বলল। কাকা বলল, তুই আর জাগিস না, তুই শুয়ে পড়, আমি বসে আছি। হঠাৎ পাশের কোনো বাড়ির থেকে ডং ডং করে 2টোর ঘন্টা বাজল। চারপাশ নিস্তব্ধ। ভয় আর কৌতূহলে তারা ঘুমোলো না, জেগেই বসে রইল। কিছুক্ষণ পর খাটের তলা থেকে ঠক ঠক করে 2বার আওয়াজ এলো। কাকা সাহস করে বলল, কে কে ওখানে? তারপর টর্চ জ্বালিয়ে খাটের তলায় তাকিয়ে দেখল খাটের তলায় সেই মূর্তিটা পড়ে আছে। তারা অবাক হয়ে জানালার দিকে তাকালো, যেখানে মূর্তিটা ছিল। মূর্তিটা তো ঠিক জায়গাতেই আছে, তাহলে খাটের তলায় ওটা কি? তারা আবার যখন জানালা থেকে খাটের তলায় তাকালো, দেখল খাটের তলায় কিচ্ছু নেই, মূর্তিটা উধাও। তাদের বুক ধকধক করে উঠছিল, যেন হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসবে। তারা ভয়ে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ল। কেউ কোনো কথা বলল না। রাত প্রায় 3টের সময় সমীর বাথরুমে যাওয়ার কথা বলল। তারা দুজনই ঘর থেকে বেরোলো। বারান্দার সামনে সিঁড়ি, তার পাশেই লাগোয়া বাথরুম। সমীর বাথরুম থেকে বেরিয়ে দেখল কাকা সিঁড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে কাকা সমীরের দিকে তাকিয়ে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। সমীর ভয়ে ভয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল সিঁড়ির শেষ ধাপে হুবহু মূর্তির মতো এক বিশাল ছায়ামূর্তি আমাগুড়ি দিয়ে আসছে। তার মুখ থেকে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখেই সমীর অজ্ঞান হয়ে গেল। চোখ খুলে সে নিজেকে নিজের বাড়ির খাটে শুয়ে থাকতে দেখল। এরপর তারা ঠিক করলো মূর্তিটা গঙ্গার জলে ফেলে দেওয়া হবে। সেই মতো গভীর রাতে ব্রিজের উপর থেকে মূর্তিটা তুলে ফেলে দেওয়া হলো, এবং তারপর থেকে আর কোনোদিনও কোনো অন্যরকম ঘটনা ঘটেনি। এই ঘটনাটা আমার বড় অবাক লেগেছে শুনে। একজন মানুষ কিভাবে পুরোপুরি বদলে যাচ্ছিল, এবং এই মূর্তির ভয়াবহ সব কার্যকলাপ বড় অদ্ভুত লাগলো। এই ছিল ঘটনা। বাবাকে প্রণাম এবং ধন্যবাদ জানাই। তোমাকেও প্রণাম জানিয়ে লেখা শেষ করছি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। সুন্দর একটা ঘটনা শুনলাম। আজকে 25শে ডিসেম্বর, মানে 26শে ডিসেম্বর বেসিক্যালি আমি রেকর্ড করছি 25শে ডিসেম্বরের দিন। মেরি ক্রিসমাস সকলকে। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সকলে অনেক আনন্দ করে এই নতুন বছরের আগমনীটা কাটাচ্ছেন। অলরেডি আমি ঘটনা পড়ছি যখন, তখনই আমার মাথার মধ্যে ঘুরছে নতুন কি কি করতে হবে, নতুন কি আপনাদেরকে আমি উপহার দেব, এবং সেই নিয়ে আমি খুবই
কি বলবো, আমি খুব এক্সাইটেড হয়ে আছে। বেসিক্যালি আমার মধ্যে একটা ভয়ও কাজ করছে। নতুন বছর আসলে আমার মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করতে শুরু করে। আমার মনে হয় সেই সময় যে আমি অ্যাকচুয়ালি কি করছি, মানে এরপর আমার কি করা উচিত, কিভাবে আরো আপনাদের সাথে জুড়ে থাকা যায়, রেলিভেন্ট থাকা যায়, কিভাবে কাজ করা যায় আরো, এই সমস্ত বিষয়পত্র নিয়ে ভাবছি আর কি। টেনশনও হচ্ছে হালকা হালকা। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ঘটনাগুলো। আপনারা সকলে ভালোবাসা দেবেন এবং সাপোর্ট করবেন। আমি আশা করব নতুন কিছু করার চেষ্টা করব এই বছর। এবং রাজবীরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে, রাজবীরের বাবাকে কাকুকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রাজবীরের ঘটনা শেষ করলাম। শুনছিলেন প্রেতকথার 568 নম্বর এপিসোড। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আজকের মতো এপিসোড এখানে শেষ হচ্ছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এপিসোড, এবং নতুন বছর নতুন প্ল্যানের সঙ্গে, নতুন স্বপ্নের সঙ্গে আপনারা শুরু করুন। এবং কেমনভাবে নতুন বছর কাটাবেন, যদি কোনো রেজলিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। চলুন, আজকের মতো চললাম। শুভরাত্রি।